অস্থিরতার প্রকাশ মিলে। মায়ার ক্ষেত্রেও তাই। তীব্র অস্থিরতায় কোচিং ক্লাসে মন ঠেকাতে পারছে না। কেমন নিশ্চল চোখে তাকিয়ে আছে হোয়াইট বোর্ডের কালো লেখাগুলোর দিকে। একের পর এক লেসন বুঝাচ্ছে টিচার, আর মায়া শুধু সেদিকে অন্যমনস্ক হয়ে তাকিয়ে। পাশেই জুই, শ্রেয়া, নাদিয়া বসে। সবার মনোযোগ হোয়াইট বোর্ডের লেখার উপর। থমথমে পরিবেশে উপস্থিত টিচারের লেসন বাক্যের শব্দ ছাড়া ক্লাসে কোথায় তো শব্দ পর্যন্ত নেই। এমন নীরবতা মাঝে হুট করেই উঠে দাঁড়ালো মায়া। অধ্যয়নরত শিক্ষকের উদ্দেশ্যে বলল, স্যার, আমার অসুস্থ লাগছে, আমি বাসায় যাব। মায়ার হঠাৎ কথায় ক্লাসে উপস্থিত সকল স্টুডেন্টের নজর পড়ল মায়ার উপর। ততক্ষণ হোয়াইট বোর্ডের লেসন বুঝানো অধ্যয়নরত রহমান সাহেবও ঘাড় ঘুরিয়ে তাকালো মায়ার দিকে। মায়া তখন অসুস্থ মুখভঙ্গিতে তাকিয়ে। জুই, শ্রেয়া মায়ার দুপাশে বসায় ওকে খোঁচাল। কি হয়েছে আকারে ইঙ্গিতে জানতে চাইল। মায়া তেমন কিছুই বলল না, আর না তাকালো ওদের দিকে। একরোখা দৃষ্টিতে তাকিয়ে রইল রহমান সাহেবের দিকে বেরিয়ে যাওয়ার সম্মতি পাওয়ার আশায়। হালকা ভ্রুর কুঁচকে মায়াকে দেখল রহমান সাহেব। মায়াকে অসুস্থ মনে হওয়ায় তিনি প্রশ্ন তুলে জানতে চাইল, কি সমস্যা? মায়ার তৎক্ষণাৎ উত্তর আসল ক্লান্তিতে। স্যার, আমার খারাপ লাগছে, বেশ অসুস্থ ফিল করছি, ক্লাসে মনোযোগী হতে পারছি না, দুর্বলতা কাজ করছে শরীরে। মায়ার অসুস্থতা নিয়ে আর ঘাটাল না রহমান সাহেব। সহজ গলায় সম্মতি দিল মায়াকে যাওয়ার। আচ্ছা, যাও। স্যারের পারমিশন পেতেই মায়া বই খাতা গুছিয়ে কাঁধে ব্যাগ চড়িয়ে বেরিয়ে এলো স্যারকে সালাম দিয়ে। জুই তখনও ক্লাসে বসে সন্দিহান দৃষ্টিতে মায়ার যাওয়ার দিকে তাকিয়ে। হুট করে মায়ার কি হলো বুঝতে পারল না সে। মায়া অসুস্থ হলে জুইকে কেন বলল না এতক্ষণ? কেন বা মায়া অসুস্থ অবস্থায় জুইকে সঙ্গে না নিয়ে একা চলে গেল? কিন্তু মায়াকে দেখে জুইয়ের মনে হচ্ছে না সে অসুস্থ। দিব্যি হেঁটে চলে যাচ্ছে। এমনকি যাওয়ার পূর্বে জুইকে একটু বলে পর্যন্ত গেল না। কিন্তু কেন? জুই বুঝল না মায়ার মন খারাপে বিষয়টি। শুধু মায়াকে ক্লাস হতে বেরিয়ে যেতে দেখল। কোচিং ক্লাস শেষ হতে আরো 1 ঘন্টা বাকি। আপাতত এই 1 ঘন্টা জুই বাকি ক্লাসগুলো শেষ করে নিক, তারপর না হয় বাসায় গিয়ে জেনে নিবে মায়া আজ ক্লাস না করার কারণটি। এমনিতেও মায়ার হাবভাব ভালো না। বড় কিছু হওয়ার আগে বাসায় গিয়ে যেভাবে হোক আরিফের কানে তুলতে হবে বিষয়টি। ক্লাস পুনরায় কন্টিনিউ হতে জুই সেদিকে তাকিয়ে মনোযোগী হলো। মায়া ততক্ষণে কোচিং সেন্টারের বিল্ডিং হতে বেরিয়ে রাস্তায় নামলো। এদিক সেদিকে তাকিয়ে হাঁটা ধরল বাসার রাস্তার দিকে। আজ আর অটো রিকশা কিছু নিল না, কারণ সামনে ওর বিশেষ একটা কাজ আছে। আর এই কাজের জন্যই তো মায়া স্যারকে মিথ্যা বলে ক্লাস মিস দিল। উহু, আসলে মিথ্যা নয়, সত্যি মায়া অসুস্থ, তবে শারীরিকভাবে নয়, মানসিকভাবে। সেই মানসিক যন্ত্রণার জন্য মায়ার কোনো কিছুতেই মন ঠিকছে না। মায়া ফুটপাত ধরে হেঁটে হেঁটে রাস্তার মোড়ে আসল অনুসন্ধান চোখে এদিক সেদিকে তাকালো। আজ দুপুরের তো হৃদের সঙ্গে মায়ার এদিকটায় দেখা হয়েছিল। এখন আসিফদেরও এদিকটায় কোথায় পাওয়া যাওয়ার কথা। মায়া হেঁটে আরো একটু সামনে এগোলো। আশেপাশে হৃদ বা আসিফ কাউকে দেখল না। যে রেস্টুরেন্টে মায়া দুপুরে বসে হৃদের সঙ্গে কথা বলেছিল সেখানটাও হৃদ বা তাদের লোকদের দেখা গেল না। মায়ার হতাশায় বুক ভারী হলো। মনে মনে আরো একবার মায়া নিজেকে শুধালো, এই ভেবে যে তখন মায়ার ওইভাবে হৃদের কথায় রেগে গিয়ে রিয়েক্ট করা উচিত হয়নি। মায়া তো শুরু থেকেই জানতো হৃদ খান যে তোত্তারা স্বভাবের, মায়াকেও অপছন্দ করে। এমন অপছন্দের মানুষকে সাহায্য করতে গিয়ে যে হৃদ খান মায়াকে একটু আধটু অপমান করবে সেটা মায়ার মাথায় আগেই রাখার দরকার ছিল। তাছাড়া প্রয়োজনটা মায়ার ছিল, হৃদের নয়। তাই ব্যবহারে নমনীয়তা মায়ার মাঝে রাখা দরকার ছিল, হৃদ খানের কথায় রেগে না গিয়ে। ভুল মায়ার হয়েছে, সাহায্য মায়ার দরকার হৃদ খান থেকে। এখন মায়া হৃদ খানকে সরি বলে আবারও সুন্দর করে বুঝিয়ে বলবে মায়ার নিখোঁজ স্বামীকে খোঁজা কতটা দরকার। এজন্য তো ক্লাস মিস করে হৃদের সঙ্গে দেখা করতে বের হলো সে। মায়া আবারও ঘাড় ঘুরিয়ে এদিক সেদিকে তাকালো অনুসন্ধান চোখে। আশেপাশে কাউকে দেখতে না পেয়ে আরো একটু সামনে এগোলো। দৃষ্টি তখনও মায়া এলোমেলো হৃদকে খুঁজতে। কিন্তু হঠাৎই
দেখা হলো সিনিয়র ভাই রাকিবের সঙ্গে। মূলত রাকিব রাস্তা পার হয়ে এদিকটায় আসছিল কোচিং সেন্টারের উদ্দেশ্যে। কিন্তু পথিমধ্যে মায়াকে দেখায় সে মতো বদলিয়ে কোচিং সেন্টারের না গিয়ে মায়ার পথে এসে দাঁড়ালো। এগিয়ে আসতে আসতে মায়াকে কুশলাদি বিনিময় করে জানতে চাইল, ভালো আছো মায়া? অন্যমনা হয়ে হাঁটছিল মায়া। রাকিবের কণ্ঠস্বর পেয়েই চোখ তুলে তাকাতে দেখল রাকিবের হাসি হাসি মুখখানা। মায়া অস্তিত্ব হলো। তারপরও সৌজন্য বজায় রেখে অল্প হেসে বলল, জি ভাইয়া ভালো। আপনি? এই তো ভালো। তোমাকে পেয়ে আরো ভালো হয়ে গেলাম। তাই এই সময়ের কোচিংয়ে বাহিরে কি করছো? তোমার তো ক্লাস চলছে মনে হয়। রাকিবের কথায় হাসফাস করল মায়া। লোকটা সরাসরি মায়াকে আজকাল প্রেম নিবেদন করে বেড়ায়। মুখের ভাষায় অন্তত তাই প্রকাশ হয়। মায়া ইতস্ততায় মিয়ে কাঁধে ব্যাগটা টেনে বলল, জি ভাইয়া ক্লাস চলছে। আসলে আমি একটু অসুস্থ ফিল করছিলাম, সেজন্য স্যারকে বলে বাসায় চলে যাচ্ছি। মায়ার কথা শেষ হতেই উদ্বিগ্নতার দেখা গেল রাকিবের মাঝে। আগ বাড়িয়ে মায়া কপালে হাত রেখে অসুস্থতা পরখ করতে গেলে মায়া দ্রুততায় পিছু হাঁটে। রাকিব সেদিকে তাকিয়ে একই উদ্বিগ্নতায় বলল, কি হলো মায়া, পিছিয়ে যাচ্ছে কেন? তুমি কি বেশি অসুস্থ? চলো ডাক্তারের কাছে যায়। রাকিবের অযথা কেয়া দেখানোটা পছন্দ হলো না মায়া। মায়াকে কেউ অকারণে অযাচিত ভাবে সামান্য ছুঁয়ে দিবে সেটা মোটেও পছন্দ না। তারপরও মুখ বাড়িয়ে রাকিবকে কঠিন বাক্য বলল না। এই এলাকার ছেলে, তারপর আরিফের সহপাঠী বন্ধু, আবার মায়ার সিনিয়র। তাই মায়া কিছু বললে এখন ঝামেলা হতে পারে সেই ভেবে কথা বাড়াল না। শুধু বিরক্তি চেপে রাকিবকে পাশ কাটিয়ে চলে যেতে চাইল। কিন্তু অধৈর্যের রাকিব ফের মায়ার পথ আটকে দাঁড়িয়ে একই উদ্বিগ্নতা দেখিয়ে বলল, কি হলো, কোথায় যাচ্ছে তুমি? চলো আমার সাথে, ডাক্তারের কাছে যাবে। ভয় পেও না, আমি আরিফকে ফোন করে বলে দেব তুমি আমার সাথে আছো। বিরক্তির জেদ্দি গলায় বলল মায়া। ভাইয়া প্লিজ পথ ছাড়ুন। আমার কিছু হয়নি, ভালো আছি আমি। মায়ার কুচকানো চোখ মুখ দেখে রাকিব জানতে চাইল, তুমি কি আমার সাথে অস্তিত্ববোধ করছো মায়া? মায়ার তৎক্ষণাৎ উত্তর, জি। আসসালামু আলাইকুম ভাবি। কোনো সমস্যা? রাকিব কিছু বলার আগেই গমগমে গলার স্বর কানে আসল দুজনের। মায়া, রাকিব দুজনেরই হালকা চমকে পিছনে তাকালো। দেখল সুন্দর দেখতে একটা ছেলে দাঁড়িয়ে। ছেলেটির নাম রাহাত। রাকিব চিনে। রিদ খানের ছেলেপেলে হলো রাহাত। মায়াও চিনে রাহাতকে, তবে নাম জানে না। মায়ার সাথে রোজ সকাল বিকাল করে দেখা হয় রাস্তায়। তখন মায়াকে ভাবি ভাবি ডেকে কুশলাদি জিজ্ঞেস করে। প্রথম প্রথম মায়া ভয় পেলেও একটা সময় বিরক্তি হতো আগ বাড়িয়ে ভাবি ডাকা নিয়ে। কিন্তু এখন আর বিরক্তি হয় না, বরং ভালোই লাগে এত বড় দামড়া দামড়া ছেলেদের কাছে সম্মান পেতে। শুধু এরা নয়, দেখা যায় রাস্তাঘাটে, কলেজে, ক্যান্টিনে, সবখানে ছোট বড় সবাই মায়াকে ভাবি ডেকে সম্বোধন করে। এজন্য এখন আর মায়া ওইভাবে রিয়েক্ট করে না, বরং মায়া নিজেকে সেফ ফিল করে। মায়ার মন হয় এই ছেলেগুলোর জন্যই মায়ার আশেপাশটা সবর্দা নিরাপদ থাকে। কেউ মায়াকে অহেতুক বিরক্ত করতে পারে না। যদিও বা কেউ মায়াকে ডিস্টার্ব করতে আসে তাহলে দেখা যায় তার কিছুক্ষণের মধ্যে রাহাতের মতন একটা না একটা ছেলে হাজির হবে সেখানে, আর মায়াকে ভাবি ভাবি ডেকে সম্মান দিয়ে ওই ছেলেকে সঙ্গে করে নিয়ে লাপাত্তা হয়ে যাবে তক্ষুনি। এতে মায়ার সুবিধা হয়, এখন আর বাজে কোনো পরিস্থিতির মুখে পড়তে হয় না মায়াকে এদের জন্য। সেজন্য মায়াও নিজেকে সবার জাতির ভাবি বলেই মনে করে। যে জাতির ভাইয়ের জন্য মায়াকে ভাবি ডাকা হোক না কেন, সেই জাতির ভাই তো আর মায়াকে ডিস্টার্ব করছে না। সেজন্য মায়াকে এই দামড়া দামড়া ছেলেপেলেদের ভাবি ডাকা নিয়ে আপত্তি নেই, বরং ডাকুক, এতে লাভ মায়ারই। এই যেমন এখন মায়াকে সিনিয়র ভাই রাকিবের হাত থেকে বাঁচাতে হাজির হলো এই ছেলে। এতে মায়ার সেই জাতির ভাইকে মনে মনে একটা ধন্যবাদ দিতে মন চাইছে। যদি কখনো জাতির ভাইকে সামনে থেকে মায়া পাই তাহলে অবশ্যই ধন্যবাদ একটা দিবে। মায়া রাহাত ছেলেটার মুখের দিকে তাকিয়ে হাসল। বেশ সৌজন্যতা দেখিয়ে বলল, ওয়ালাইকুম সালাম ভাইয়া। আপাতত একটু সমস্যায় আছি বলতে পারেন। মায়ার কথায় রাহাত এগিয়ে আসল। রাকিব চোখ ভরিয়ে মায়ার দিকে তাকালো তীক্ষ্ণ দৃষ্টিতে।
রাহাত ভাবি ডাকছে, মায়া সেই ডাকে স্বাচ্ছন্দ্যবোধ করে জবাব দিচ্ছে। আবার নিজের সমস্যা কথাও বলতে চাচ্ছে বলে ব্যাপারটা রাকিবের ভালো লাগলো না। সে অসন্তুষ্ট চোখে মায়ার দিকে তাকিয়ে। রাহাত ততক্ষণে মায়ার সামনে দাঁড়িয়ে রাকিবকে সরাসরি দেখে মায়ার দিকে তাকালো। ব্যবহারে নমনীয়তা দেখে সম্মানে দিয়ে বলল, জি ভাবি, আমাকে বলুন কি সমস্যা, আমি আপনাকে হেল্প করছি। রাকিবকে আর চোখে এক পলক দেখে মায়া রাহাতের কাছে সরাসরি বলল, আসলে তেমন কিছু না, আমি আসিফ ভাইদের খোঁজ করছিলাম। আশেপাশে কোথাও দেখছি না, তাই আপনাকে জিজ্ঞাসা করলাম। আসলে আমার হৃদ ভাইয়ার সাথে একটা জরুরি কাজ ছিল। এখন উনাকে কোথায় পাওয়া যাবে বলতে পারেন? সন্দিহার দৃষ্টিতে তাকিয়ে রাকিব মায়ার কথার পিষ্ট প্রশ্ন করে জানতে চাইল, তোমার হৃদ ভাইয়ের সাথে কি কাজ? রাকিবের কথায় মায়া বিরক্তি নিয়ে কিছু বলবে তার আগেই ঝটপট উত্তর করল রাহাত বলল, ভাবি, ভাই তো আমাদের সামনেই আছে। ওই যে কালো থাই গ্লাসটা দেখছেন, এটা পিছনে ভাই বসে আছে। এটা হৃদ ভাইয়ের বাবার অফিস। এখন ভাই এখানেই আছে। কালো গ্লাস হওয়ায় আপনি দেখতে পারছে না, তবে আমাদেরকে ভাই সরাসরি দেখতে পারছে গ্লাসের ওপাশ থেকে। আপনি ভিতরে যান, ভাইকে সেখানে পাবেন। বিষণ্ণয়ে মায়া ঘাড় ঘুরে তাকালো কয়েক কদম দূরে রাস্তা পাশে বড় থাই গ্লাসের উপর। সূর্যের আলোয় ভিতরকার মানুষজন দেখা যাচ্ছে না, তবে ভিতরে বসে থাকা মানুষগুলো যে অনায়াসে মায়াদের দেখা যাচ্ছে সেটা বেশ বুঝতে পারল মায়া। হঠাৎ মায়ার ধ্যান ভাঙল রাহাতের পরবর্তী কথায়। রাহাত এগিয়ে এসে রাকিবের এক বাহু ঝাপটে জড়িয়ে ধরতে ধরতে বলল, আরে রাকিব ভাই, তোমার সাথে আমার অনেক দিন ধরে গল্প করা হয় না। তুমি আমার সাথে চলো, আজ আড্ডা দিব। এখানে দাঁড়িয়ে কি করবে, চলো চলো। রাহাত কথাগুলো বলতে বলতে রাকিবের হাত টেনে টুনে জোরপূর্বক নিয়ে গেল নিজের সাথে। রাকিব তখনও মায়ার দিকে তাকিয়ে বলছে নিজের খেয়াল রাখতে। মায়া রাহাত চলে যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে কৃতজ্ঞতা প্রকাশ করল। চাপা শ্বাস ছেড়ে কাঁধের ব্যাগটা আরো একটু টেনে ফুটপাত ছেড়ে কয়েক কদম এগিয়ে দাঁড়ালো থাই গ্লাসের দরজার সামনে। মায়া ঢুকা দেওয়ার আগেই ভিতর থেকে আসিফ দরজা খুলে 32 পাটিদার দেখিয়ে হাসল। মায়া আসিফের হাসি হাসি মুখখানার দিকে তাকিয়ে বলল, ভাইয়া, আপনাদের সাথে কথা ছিল। হৃদ ভাইয়া কি ভিতরে আছেন? জি আপু, আসুন। আসিফ দরজা ছেড়ে দাঁড়াতে মায়া পাশ কাটিয়ে ভিতর ঢুকতে মুখোমুখি হলো হৃদের তীক্ষ্ণ প্রখর রোদে দৃষ্টির সঙ্গে। কেমন একঘেয়েমি কটমট চোখে তাকিয়ে মায়া দিকে। মায়া হৃদের শক্ত দৃষ্টিতে থতমত খেয়ে বসল। ভাবল অসময়ে চলে আসায় হয়তো হৃদ রেগে গেছে। কিন্তু মায়ার কথা বলাটা জরুরি ভেবে নিজেকে সাহস দিল। কয়েক কদম হেঁটে হৃদের টেবিলের সামনে দাঁড়াতে দাঁড়াতে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। হৃদ উত্তর করল না, বরং দৃষ্টিতে আরো তীক্ষ্ণতা তেজ বাড়ল মায়ার। মুখটাও কেমন শক্ত চোয়ালে দেখালো হৃদের। মায়া বুঝল হৃদ হুটহাট রেগে যাচ্ছে কেন। মায়া অনাকাঙ্ক্ষিত উপস্থিতে, নাকি অন্য কোনো কারণ? হয়তো মায়ার অসময়ে উপস্থিতর জন্য বিরক্ত। দুপুরে দিকে তো হৃদ মায়াকে অপমান করেছিল, আর তাতে মায়া রেগেমেগে পাল্টা জবাব দিয়েছিল। আর হৃদ খানের সাহায্য চাইবে না বলে কড়া কথাও শুনিয়েছিল। এখন আবার মায়াকে হৃদ খানের দুয়ারে আসতে দেখে হয়তো মায়ার উপর রেগে যাচ্ছে। মায়া হৃদের রাগ শান্ত করতে চাই বলে হাঁসফাঁস করে মিনমিন গলায় বলল, এমন সরি ভাইয়া। আসলে আমার তখন আপনার সাথে ওইভাবে রেগে কথা বলা উচিত হয়নি। আমার ভুল হয়েছে, এজন্য আমি আবারও সরি। আমাকে ক্ষমা করে দিন ভাইয়া। মায়ার কথার মাঝেই শোনা গেল হৃদের শক্ত তেজি গলার স্বর, আসিফ বাইরে যা। জি ভাই। মায়া চমকে পিছনে তাকাতে দেখল আসিফ ততক্ষণে দরজা বাহিরে চলে গেছে এবং থাই গ্লাসটা টেনে বাহির থেকে বন্ধ করে দিচ্ছে। মায়া ঘাবড়ে সামনে হৃদের দিকে তাকালো। হৃদ তখনও মায়ার দিকে একইভাবে তাকিয়ে। মায়া তাকানোতে চোখাচোখি হলো দুজনের। মায়া দৃষ্টি নত করল, ভয়ার্ত মুখে আর চোখে আশেপাশে তাকালো। বিশাল অসিফ কক্ষ জুড়ে মায়া আর হৃদ ছাড়া অন্য কেউ নেই। মায়া হঠাৎ অজানা ভয়ে গলা শুকিয়ে এলো। একা একটা মেয়ে হয়ে একটা ছেলের সঙ্গে এভাবে দেখা করতে চলে আসাটা মায়ার ঠিক হয়নি ভেবে আরো ভয়ার্ত হলো। এখন চলে যাওয়াটা মায়ার ঠিক হবে কিনা তাও ভাবল।
যদি হৃদের মতিগতি মায়ার নিকট ভালো না ঠেকে তাহলে টেবিলের উপর কাচের গ্লাস দিয়ে হৃদের মাথা ফাটাবে বলে মনে মনে ঠিক করেও নিল। ভয়ার্ত ভাবুক মায়ার ধ্যান ভেঙে শোনা গেল হৃদের স্বর। আমার রুচিতে পচা ধরেনি যে আপনার প্রতি ইন্টারেস্ট দেখাবো। অহেতুক ভয় পাওয়া বন্ধ করেন। হৃদ খানের টেস্ট এত নিচু নয় যে আপনার মতন মেয়ের প্রতি রুচি দেখাবে। যার স্বামী থাকা সত্ত্বেও রাস্তায় বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায় এমন একাধিক পুরুষে আসক্ত নারীরা আর যাই হোক হৃদ খানের রুচিতে অন্তত পড়ে না তারা। হৃদের কথার অপমানে মায়ার গায়ে কাটা দিয়ে উঠে রাগে। মায়া একাধিক পুরুষের আসক্ত নারী? এমন অপমানজনক কথা মায়াকে ওর জীবনেও কেউ বলেনি। ঘৃণায় মায়ার শরীর জ্বলে উঠল। এত সময় ধরে হৃদ খানকে নিয়ে মনের ভিতরকার অজানা ভয়টা যেন মুহূর্তে কেটে গিয়ে তীব্র রাগ ভর করল মায়ার শরীরে। কিন্তু তারপরও বোকামি করল না। আর না দুপুরে মতন রেগেমেগে আগুন হয়ে হৃদকে অযাচিত কিছু বলতে চাইল না, যেটা মায়ার জন্য এই মুহূর্তে ভালো হবে না বলে মনে করল। কারণ মায়ার হৃদের থেকে সাহায্য চাই। তাই ব্যবহারে নমনীয়তা মায়ার দরকার। হৃদ খান তো তার তোত্তারা স্বভাব দেখাবে, সেটাই স্বাভাবিক। কিন্তু মায়াকে আপাতত নিজের আত্মসম্মান সাইডে রেখে হৃদের সঙ্গে ভদ্র ভাষায় কথা বলতে হবে। তবে একবার যদি মায়ার নিজের নিখোঁজ স্বামীর খোঁজ পেলে যায় হৃদ থেকে, তাহলে এই জীবনেও আর সে হৃদ খানে দাঁড়বে না। তখন হৃদ খান তার রাস্তায় আর মায়া ওর নিজের রাস্তায়। মায়া নিজের রাগ চেপে স্বাভাবিকভাবেই হৃদের শক্ত হয়ে থাকা মুখটা দিকে তাকিয়ে এগিয়ে এসে ধূপ করে হৃদের মুখোমুখি টেবিলের চেয়ারটা টেনে বসল। কাঁধের ব্যাগটা টেবিলে উপর রাখতে রাখতে হৃদের কথার পৃষ্ঠে সৌজন্যে হাসি বজায় রেখে বলল, কে বলেন না নেতা সাহেব? কোথায় আপনি আর কোথায় আমি? আপনি হলেন একজন অসাধারণ টাকা পয়সাওয়া বড়লোক মানুষ আর আমি হলাম অতি সাধারণ একজন দরিদ্র পরিবারের মেয়ে। আপনার রুচিতে আমাকে পড়লে হবে বলুন? আপনার সাথে আমার যায়? আমাকে সাথে যায় আমার লেভেলের কোনো মধ্যবিত্ত পরিবারের অতি সাধারণ কোনো যুবককে। আমার ধরার হলে সেই টাইপেরই কাউকে ধরব। তারপরও আপনার ইন্টারেস্টে আসার মতন স্পর্ধা দেখাবো না। আচ্ছা যাই হোক, আপনাকে একটু ঝালাতে চলে আসলাম। যদিও আমার উপস্থিতিতে আপনি বিরক্ত বোধ করছেন, তারপর এই মুহূর্তে আপনাকে ছাড়া আমি দ্বিতীয় কোনো অপশন খুঁজে পাচ্ছি না বলেই বাধ্য হয়ে চলে আসলাম। আসলে আপনার কাছে আমার গোপনীয়তার বিষয়টি ইতিমধ্যে প্রকাশ পেয়ে গেছে, যেটা আপনি ছাড়া আমার পরিবারের বড়রা আর কেউ জানে না। সেজন্য আপনাকে ছাড়া এই মুহূর্তে আমি দ্বিতীয় কোনো পথ দেখছি না, যে আমাকে আমার নিখোঁজ স্বামী খোঁজ দিতে পারবে। আপনার তো অনেক ক্ষমতা, অনেক দাপট, আপনি চাইলেই আমার সমস্যাটি সহজেই সমাধান করে দিতে পারবেন। আসলে আমার এত তাড়ার কারণ হলো ওই যে তখন আপনি এই থাই আঙ্গুল তুলে দেখিয়ে গ্লাসটা দিয়ে রাস্তায় আমার সাথে একটা ছেলেকে দেখেছিলেন না? উনার নাম রাকিব, আমার বয়ফ্রেন্ড। লোকটা আমাকে প্রচুর ভালোবাসে, বিয়েও করতে চাই, কিন্তু আমি করতে পারছি না। আসলে আমি আটকে আছি আমার অনাকাঙ্ক্ষিত বিয়েটার জন্য। স্বামীকে চিনে না, তাই তাকে ডিভোর্সটাও দিতে পারছি না। আর মেয়েদের তালাক না হলে যে দ্বিতীয় বিয়ে করা যায় না সেটা তো আপনি জানেনই ভাইয়া। তাই প্লিজ আমার দুপুর কথাগুলো আপনি মনে রাখবেন না। ছোট বোন বা বেআইন হিসাবে মাফ করে দিয়ে আমাকে একটু সাহায্য করুন প্লিজ। আমার ওই লোকটাকে, মানে আমার যার সাথে বিয়ে হয়েছে, তাকে খুঁজে পাওয়া খুব দরকার। প্লিজ ভাইয়া, আপনি আমার প্রয়োজনটা বুঝে লোকটাকে খুঁজে দিন না। মায়া কথাগুলো শেষ করতে করতে টেবিলের উপর থাকা পানির গ্লাসটার হাতে নিয়ে এক চুমুকে সবটা শেষ করে আওয়াজ তুলে টেবিলে রেখে ফের তাকালো হৃদের দিকে। মুহূর্তে চোখাচোখি হলো হৃদের শীতল দৃষ্টিজোড়ার সাথে। এতক্ষণের শক্ত রাগী চোয়ালটা আর নেই হৃদের। কেমন ঠান্ডা আর শীতল দৃষ্টি মেলে তাকিয়ে মায়ার দিকে। মায়া হৃদের হুটহাট মুড পরিবর্তন হওয়া কারণটা বুঝল না। লোকটাই রেগে যায় তো এই শীতল? হৃদ হঠাৎ রেগে গেলে যাও বোঝা যায় এখন তাণ্ডব হবে, কিন্তু একদম শীতল হয়ে গেলে আরো ভয় লাগে। তখন মায়ার মনে হয় ঠান্ডা মাথায় হৃদ খান আরো ভয়ানক। এবার আল্লাহ জানে এই লোক মায়ার সাথে আবার উল্টাপাল্টা কিছু করে না বসে। ভালো ভালো মায়ার ঝামেলাটা মিটে গেলেই কেটে পড়বে সে। এই হৃদ খানকে চিনে বলে জীবনে দাবিও করবে না। মুখোমুখি হওয়ায় তো দূর। এমনই স্বামী খোঁজে দিশেহারা হয়ে মায়া কতগুলো মিথ্যা কথা বলল রাকিব ভাইকে জড়িয়ে।
এবার যদি হৃদ খান মায়ার মিথ্যা তারা দেওয়াটা বুঝে অন্তত ওর নিখোঁজ স্বামীর খোঁজটা এনে দেয়, তাহলে মায়া আর সামনে পড়তে চাইবে না এই হৃদের। প্রতিবারই হৃদ খানের অপমান ভীষণ গায়ে লাগে মায়ার। তাছাড়া মায়া এতদিনে এতটাও বুঝতে পারে না হৃদ খানের মতো লোক কেন শুধু শুধু মায়ার পিছনে পড়ে মায়াকে অকারণে অপমান করে বেড়ায়। কি এমন শত্রুতা হৃদ খানের সাথে মায়ার যার জন্য এমন করে? কই জুই, শ্রেয়া বা অন্য কোনো মেয়েদের সাথে তো মায়া হৃদ খানকে কথা বলতেও দেখে না। এমনকি মায়ার বোন জুই পাশাপাশি হৃদের আত্মীয়ও হয়। কই জুইয়ের সাথে আজ পর্যন্ত হৃদ খানকে দেখলো না মুখ খুলে একটা কথা বলতে। সেখানে শুধু মায়ার সাথে কথাও বলে আবার অপমানিত করে। আজব, জানে মারা পড়বে মনে হয়। ভাবুক মায়া ধ্যান ভাঙল হৃদের নিটোল খাপছাড়া কথায়। চমকে উঠে তোড়াক করে তাকালো হৃদ শান্ত মুখটার দিকে। কে জানে মারা পড়বে? বিষয়টি বোধগম্য না হওয়া মায়া হৃদকে প্রশ্ন করল তক্ষুনি। কে মারা পড়বে? আপনার বয়ফ্রেন্ড। মানে? কেন? হৃদ মায়ার উত্তেজনার বাক্যে উত্তর করল না। অযাচিত কথা বলে মাথাটা আর গরম বানাতে চাচ্ছে না হৃদ। তার যা করার সে এমনই করে নিবে। এই মহিলাকে বলে আর লাভ নেই। বয়ফ্রেন্ড জুটিয়ে রাস্তায় দাঁড়িয়ে প্রেম করাটাও না হয় সে পরে দেখে নিবে। আপাতত এই মহিলাকে একা পেয়ে এই মুহূর্তে হাত ছাড়া করবে না হৃদ। সুযোগের সদয় ব্যবহার সেও করবে। কাল রাত অবধি হৃদের মনে হয়েছিল বউ তার প্রেমে দিশেহারা হয়ে তাকে খোঁজচ্ছে। কিন্তু আজ দুপুর থেকে হৃদের মনে হচ্ছে বিষয়টা উল্টো। তার ধারণা হয়তো ভুল ছিল। বউ তাকে ভালোবাসে খুঁজছে না, বরং ডিভোর্সের আশায় তাকে চায়। আবার বলছে বয়ফ্রেন্ডকে বিয়ে করবে। এই বিষয়টা যে হৃদের কোথায় গিয়ে আঘাত করছে সেটা কাকে বুঝাবে হৃদ? হৃদ মায়ার মতিগতি বুঝতে চেয়ে আর শক্ত হলো না, বরং শান্ত আর গম্ভীর থাকলো। হুট করে বসা চেয়ারে গা এলিয়ে টেবিলে উপর থাকা ছোট কিউব বলটা হাতে নিয়ে খেলতে খেলতে প্রসঙ্গ পাল্টিয়ে মায়ার উদ্দেশ্য বলল। আপনার স্বামীর খোঁজ দিলে আমার লাভ? আমি কি পাবো? হৃদের নিরদ্বিধায় আবদারে থমথমে খেয়ে গেল মায়া। খানিকটা লজ্জাও পেল। আসলেই তো হৃদ খান কি আর মায়াকে এমনই এমনই ফ্রিতে কাজ করে দিবে? অবশ্যই কাজের বিনিময় লাগবে। তাহলে মায়া কেন এতক্ষণ যাবৎ টাকা পয়সা কথা ভাবিনি? কেন মায়ার মাথায় আসেনি দুনিয়াতে ফ্রিতে কোনো কিছু হয় না টাকা ছাড়া? ভাবলেও বাকি মায়ার কাছে তো টাকা পয়সা নেই। হৃদ যদি মায়াকে সাহায্য করতে চেয়ে মোটা অঙ্কের টাকা চায় তাহলে মায়া কি করে দিবে? কিভাবে জোগাড় করবে এতগুলো টাকা? আমার কাছে তো এই মুহূর্তে টাকা নেই। তবে আপনি আমাকে বলুন কত দিতে হবে আপনাকে। আমি টাকা জোগাড় করে দিয়ে দিব দ্রুত। বাকি কাজ ফাঁকি। বাকি শব্দটা আমার ডিকশনারিতে নেই। যা দেওয়ার নগদে দিবেন, তারপর কাজ হবে। মায়া বেশ অসহায় বোধ করল, টাকা না থাকায় সাথে বের অপমান হলো। কত টাকা চাই হৃদের সেটাও মায়া বুঝতে পারছে না। তবে হৃদের মতিগতি বলছে সে অনেক টাকা চাইবে মায়ার কাছে থেকে। মায়া এত টাকা জোগাড় করবে কোথায় থেকে? কত চাই আপনার? আমার তো অনেক কিছুই চাই। আপনি কত দিতে পারবেন সেটা বলেন। আপনি বলুন। 2 লাখ। মায়া চমকে চোখ বড় বড় করে হৃদের দিকে তাকায়। এত টাকা মায়াকে বিক্রি করলেও পাওয়া যাবে না। সামান্য একটা লোকের তথ্য জন্য 2 লাখ টাকা চাইছে এই লোক। আল্লাহ! মায়া এতক্ষণ বুঝতে পারছে এসব নেতাফেতারা শুধু মায়ার মতন অসহায় মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে টাকা উসুল করে টাকার পাহাড় বানাচ্ছে। আর কিছু না। সামান্য একটা মানুষের তথ্যর জন্য কেউ এত টাকা চাই? এত টাকা আমাকে বিক্রি করলেও পাওয়া যাবে না। আমি কিনবো, আপনায় হবেন বিক্রি আমার কাছে? হৃদের আপত্তিকর কথায় মায়া থমথমে খেয়ে বসে। হৃদের তীক্ষ্ণ দৃষ্টি এড়াতে হাঁসফাঁস করে মায়া ফের আপত্তি জানিয়ে মিনমিনিয়ে বলল, আমার কাছে এত টাকা নেই। আপনি কমিয়ে বলুন। কমানো যাবে না। 2 লাখই লাগবে আমার। তবে আপনাকে একটা পরামর্শ দেয়। 2টা কিডনি দিয়ে কি করবেন? স্বামীর জন্য একটা কিডনি আমাকে দিয়ে দেন। আমি সেটা বিক্রি করে দেয়। আমার 2 লাখ টাকাও আসবে, সাথে আপনি আপনার নিখোঁজ স্বামীর তথ্যও পেয়ে যাবেন। কি বিক্রি করবেন স্বামীর জন্য নিজের একটা কিডনি? হৃদের কথায় ভাবুক হলো মায়া। কথাগুলো বেশ যুক্তিসঙ্গত মনে হলো মায়ার কাছে। মায়া আসলেই 2টা কিডনি দিয়ে কি করবে?
একটা কিডনি বিক্রি করে দিলেই তো সমস্যা সমাধান হয়ে যায়। তাছাড়া একটা কিডনি দিয়েও তো মানুষ স্বাভাবিকভাবে চলতে পারে। সেক্ষেত্রে মায়াও বাঁচবে। কিন্তু কথা হলো একটা কিডনি দিয়ে মানুষ বাঁচে কতদিন? সেটাও তো মায়া জানে না। মায়ার আগে সেটা জানতে হবে, তারপর বাকি সবকিছু। মায়া বেশ ভাবুক হয়ে প্রশ্ন করল হৃদকে, আচ্ছা একটা কিডনি দিয়ে মানুষ বাঁচে কতদিন? মায়াকে নিজের কথা জালে ফাঁসাতে পেয়ে হৃদ বাঁকা হাসল। তীক্ষ্ণ চোখ ঘোরাল মায়ার ভাবুক চেহারার দিকে। দীর্ঘ সময় নিয়ে হাতের মুঠোয় চেপে রাখা কিউব বলটা এবার টেবিলে রাখল। আর তাতে ছোট শব্দ হলো। কিউবটা টেবিলের উপর রাউন্ড তুলে হৃদ মায়াকে বলল, এই ধরেন, অর্ধাঅর্ধি বছর বাঁচবেন। যেখানে 60 বছর বাঁচতেন সেখানে এক কিডনি দিয়ে 30 বছর বাঁচবেন। তবে 30 বছরও কিন্তু কম না, হ্যাঁ? অনেক দিন কিন্তু। তাই স্বামী জন্য একটা কিডনি বিক্রি করাই যায়। কি বলেন? হৃদের কথায় তৎক্ষণাৎ মতো বদলালো মায়া। আপত্তি করে বলল, হুম, তাহলে কিডনি দেওয়া যাবে না। কিডনি প্ল্যানিং ক্যান্সেল। অন্য কিছু বলেন থাকলে। কেন? মতো বদল করলেন নাকি? এখন আর স্বামীর লাগবে না? হুম, স্বামীকে অবশ্যই চায়, তবে নিজের জীবনের বিনিময়ে নয়। আমার সংসারে পর নারী চায় না। দেখা গেল তাকে খুঁজতে গিয়ে একটা কিডনি আমার চলে গেল। বাকি এক কিডনি নিয়ে স্বামীর সাথে 30 বছর সংসার করার পর আমি মারা গেলে সে বাকি 30 বছর পার করার জন্য ধেই ধেই করে আরেকটা বিয়ে করে নিবে। আমি যে তার জন্য জীবন দিলাম সেটা দেখবে না। সব পুরুষ মানুষ একই হয়। এদের বুড়ো বয়সেও কুড়ার ডাক দেয়। তার জন্য স্বামীদের বিশ্বাস করতে নেই। আমিও করব না। সেজন্য অল্পতে আমাকে মরলে চলবে না। আমি মরলে আমার জায়গায় তার জীবনের ঠিক আরেকজনের জায়গায় হবে। আমি যে তাকে খুঁজতে গিয়ে নিজের আয়ু কমালাম সেটা আর সে দেখবে না। বরং সে দেখবে তার নতুন বউ। এবং আমাকে ভুলে দিব্যি সে সুখের সংসার করবে। আর সমাজ দেখানো ওজুত দিবে আমাদের ইসলামের শরীয়তে 4টা বিয়ের বিধান আছে বলে, সেজন্য তার বউ নেই বলে সে আরেকটা বিয়ে করছে। আমি জীবিত থাকার অবস্থায় দ্বিতীয় বিয়ে করেনি এমনটা বলে আলগা পিরিতিও দেখাতে পারে। এজন্য কিডনির প্ল্যানিং ক্যান্সেল। এর চেয়ে ভালো আমি বরং 2 কিডনি নিয়ে জীবিত থেকে স্বামীর উপর নজর রাখি। মরে গেলে তো সব শেষ। মায়া লম্বা চওড়া কথা হৃদ হতভম্ব হয়ে গেল। সে কখনো ভাবেনি মায়া এতটা গভীরে ভাবে। দুজনের পরিচয় এখনো হয়নি অথচ না দেখেই হৃদকে সন্দেহ তালিকা ফেলে দিল তার বউ। তাছাড়া এই মেয়ের কথায় স্পষ্ট সে স্বামীর সংসার করতে চায়। হৃদ বাজিয়ে দেখবে একটু? সংসার করতে চাও? অন্যমনস্ক হওয়া হৃদের কথা প্রথমবারের বুঝল না মায়া। জি, সংসার করতে চান স্বামীর সাথে? মায়া হাসফাস করে দৃষ্টি করল হৃদের থেকে। হৃদ মায়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বুঝল মায়া হৃদকে উত্তরটা দিতে সংকোচ বোধ করছে। সেজন্য হৃদ মায়াকে উভয় দিয়ে বলল, নির্ভয়ে বলেন, আমি কাউকে বলবো না। মায়া ছোট সম্মতিতে হৃদের ভিতর কাঁপল। সেই কম্পন শক্তপোক্ত হাতেও দেখা গেল। যার তুপে হাতের মুঠোয় থাকা বলটা বেখেয়ালি ছুটে ফ্লোরে পড়ল শব্দ করে। হঠাৎ শব্দে কেঁপে উঠল মায়া। বলটা ঘুরাতে ঘুরাতে কক্ষে একপাশে গিয়ে ঠেকল। মায়া সেদিকে এক পলক তাকিয়ে হৃদের দিকে তাকাতে চোখাচোখি হলো হৃদের ঘোলাটে অদ্ভুত দৃষ্টির সাথে। মায়ার শরীর কাটা দিল হৃদের অদ্ভুত দৃষ্টিতে চোখাচোখি হতে। মায়া দৃষ্টি নত করল। হৃদ সেইভাবে জিজ্ঞাসা করল, আপনি যে বললেন আপনার স্বামী পূর্ব বিবাহিত? উনি মিথ্যা বলেছেন আমায়। উনার কোনো বউ নেই। কি করে বুঝলেন? আমার বিশ্বাস সে বিবাহিত না। আপনার বিশ্বাস মিথ্যাও তো হতে পারে। হবে না। এতটা কনফিডেন্স? না, আত্মবিশ্বাস। যদি লোকটা খারাপ হয় তো? খারাপ হবে ভেবেই গ্রহণ করেছি তাকে। হৃদ আর কিছু বলতে পারল না। তার বুক কাঁপছে, প্রচণ্ড কাঁপছে। হয়তো না চাইতেও অনেক কিছু জেনে গেছে তাই। মায়া উপর অনেকক্ষণ দৃষ্টি মেলে চেয়ে থাকলো একইভাবে। তারপর হুট করে বলল, তাহলে এক কাজ করেন, আপনার জায়গায় আপনার স্বামীর একটা কিডনি দিয়ে ঢিল দান করি। কি বলেন? তাকে খুঁজে পেলে তার একটা কিডনি না হয় আমি রেখে দিব।
এবং সে 30 বছর পর মারা গেলে তখন না হয় আপনি আমাকে বিয়ে করে নিলেন, কি বলেন? এতক্ষণ যাবৎ হৃদের সহজ ভাষায় মায়াও নরম হয়েছিল, কিন্তু হঠাৎ হৃদকে আগের ভঙ্গিতে ফেরতে দেখে মায়া হতাশ হয়, সেই সাথে বিরক্ত। আশ্চর্য, মায়ার স্বামী মরলে এই লোককে কেন বিয়ে করতে যাবে? এই লোক আসল কোথায় থেকে আবার? আপনাকে কেন বিয়ে করব? তো কি করবেন? পরকীয়া চালাবেন আমার সাথে? বাজে কথা কেন বলছেন? পরকীয়া কেন করব? আপনার স্বামীর প্রতি দরদ দেখে আমার আপনার প্রতি একটু একটু ইন্টারেস্ট জাগছে। আপনাকে বিয়ে করা তো সম্ভব না, তবে পরকীয়া চালাতে সমস্যা নেই। ঘরে আপনার জামাই থাকবে, সেই ঘরে আমারও বউ থাকবে। রাতে জামাইকে সময় দিবেন আর দিনে আমাকে। পরকীয়া সম্পর্কগুলা তো এমনই হয় নাকি? তারপর আপনার স্বামী যখন মারা যাবে তখন একেবারে না হয় আমাকে বিয়ে করে নিলেন। কি করবেন বিয়ে আমাকে? অসম্ভব। মায়ার নাক মুখ ছিটকে বলা কথাটাতে হৃদ হাসল। মায়াকে উদ্দেশ্য করে ফুরফুরে মেজাজে বলল, কি জানি অসম্ভব কিনা, তবে আমার কেন জানি মনে হচ্ছে আপনার ইজ্জত, আমার ইজ্জত, আমার ইজ্জত আপনার ইজ্জত টাইপ সম্পর্ক আছে। তাই আমাকে বেশি ভাই ভাই না ডেকে পরকীয়া স্বামীও ডাকতে পারেন, আমি মাইন্ড করব না। হৃদের অসভ্য কথায় মায়া আর বসে থাকতে পারল না। ঠাস করে উঠে কিছু না বলে চলে যেতে নিয়ে পিছনে ডেকে হৃদ ফের বলল, রাগ দেখালে তো হবে না ম্যাডাম। কাল সকালে আপনাকে আবারও হাজিরা দিতে হবে এখানে, যদি স্বামী খোঁজ চান তো। তবে একা আসবেন অবশ্যই। সকাল 6:33। সাদাসিধা কলেজ ড্রেসে সকাল সকাল রাস্তার মোড়ে দাঁড়িয়ে মায়া। বসন্তের হালকা উষ্ণ কুয়াশার আবির্ভাব কাটিয়ে পূর্ব আকাশের সূর্যের লাল তাই আলোয় আলোকিত পরিবেশ। চট্টগ্রাম মুরাদপুর আবাসিক এলাকা হওয়ায় সকালের পরিবেশটা বেশ শান্ত থাকে এখানকার। কোনো রূপ যান্ত্রিক বা মানুষের কোলাহল তেমন থাকে না সাত সকালে। ব্যস্ততা দেখা যায় একটু বেলা গড়ালে। যান্ত্রিক পথযাত্রীদের সঙ্গে সঙ্গে ছাত্র ছাত্রীদের যাতায়াত দেখা যায় 8টার মধ্যে। মায়া বাসা থেকে বের হয়েছিল আরো ভোরে, বলতে গেলে 6টার দিকে। বাসা থেকে এই পুরো রাস্তা হেঁটে আসতে মায়ার 15 মিনিট লাগলো। বাকি 17 মিনিট ধরে সে রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। মায়া হাতের ফাইলটা চেপে আশেপাশে তাকালো স্বচ্ছ চোখে। রাস্তার দুপাশে দোকান পাটগুলো অনেক আগেই খুলে বসে আছে দোকানদারা। সকালের বেচা কেনা চলছে সেখানে। রাস্তায় যান্ত্রিক গাড়ির চলাচলও ভালোই দেখা যাচ্ছে। এমন মধ্যে মায়া পশ্চিম পাশের রাস্তাটা ধরে ফুটপাতের কিনারায় দাঁড়িয়ে ঠিক হৃদের বাবার অফিসের বিল্ডিং এর নিচে। কাল মায়া এই অফিসটায় হৃদের সঙ্গে দেখা করেছিল, আর আজ সেখানটায় দাঁড়িয়ে আছে মায়া। গোটা 17 মিনিট পার হয়ে 18 মিনিটে ঠেকলো ওর অপেক্ষা প্রহর। হৃদ কাল মায়াকে সকাল সকাল আসতে বলেছিল, কিন্তু কখনো বলেছিল সেই সময়টা দেয়নি। সেজন্য মায়া সারারাত ছটফটে রাতের ঘুম হারাম করে কাক ডাকা ভোরে উঠেই কলেজের জন্য একেবারে রেডি হয়ে চলে এসেছে এখানে। হৃদের সঙ্গে কথাবার্তা শেষ করে আবার সোজা কলেজের চলে যাবে এমনটা মনস্থির করা। আজ মায়া শেষ পরীক্ষা। প্রযুক্তি পরীক্ষাটা দিলেই এই যাত্রায় শেষ হবে। বিগত 2 দিন ধরে মায়ার পরীক্ষাগুলো খারাপ যাচ্ছে নিখোঁজ স্বামীর চিন্তা। আজ স্বামীর খোঁজটা নিয়েই পরীক্ষাটা ভালো দিবে মায়া। এত চিন্তার মাঝে মায়া জুইকে ঘুমন্ত অবস্থায় রেখেই বেরিয়েছে বাসা থেকে। আরিফও ঘুমেছিল। দুজনের কাউকেই বলে আসেনি মায়া। এখন মায়াকে ওরা সকাল সকাল খুঁজলে কি হবে কি জানি। মায়া খুঁজে না পেলে নিশ্চয়ই টেনশন করবে, কিন্তু মায়া কাউকে বলে আসতে পারেনি। যদি বলে বের হতে চাইতো তাহলে জুই 1000টা প্রশ্ন করত মায়াকে, যার একটা উত্তরও আপাতত মায়ার কাছে নেই। আবার জুইয়ের সামনে মিথ্যা বলেও মায়া পার পায় না। জুই চট করে ধরে ফেলে মায়ার মিথ্যাটা। সেজন্য মায়া ইচ্ছা করেই জুইকে কিছু না জানিয়ে বেরিয়েছে বাসা থেকে। তবে কলেজে গিয়ে না হয় জুইকে কিছু একটা বলে বুঝিয়ে বলবে। আপাতত মায়া না হয় চুপিসারে নিজের কাজটা শেষ করুক, তারপর না হয় জুই বকা দিলেও শুনে নিবেও। কিন্তু তারপরও কাজটা হোক। তাছাড়া মায়া ওদের বিল্ডিং এর পাহারাদার চাচাকে বলে এসেছে সে শ্রেয়াদের বাসায় যাচ্ছে। সেখান থেকে সোজা কলেজে চলে যাবে এমনটা আরিফ বা জুইকে বলতে যদি তারা মায়ার খোঁজে আসে তো। মায়া মনে খানিকটা ভয় কাজ করলো নিজের দুঃসাহসিকতা নিয়ে।
আশেপাশে জোরতায় মেয়ে আবারও তাকালো। রাস্তার পথচারী অনেকই মায়া দিকে তাকাচ্ছে। হয়তো মায়া এই অসময়ে কলেজের ড্রেসে রাস্তায় দাঁড়িয়ে থাকার জন্য পথযাত্রীদের দৃষ্টির ভিড় এসে। মায়া হাঁসফাঁস করল। চোখ ঘুরিয়ে আশেপাশে পরিচিত কাউকে দেখতে পায় কিনা তাই খোঁজল। যার কাছ থেকে হৃদ বা আসিফের খোঁজ করবে এমন কাউকে খোঁজল। মায়া মনে হলো সে বোকামি করে ফেলেছে ভিতরকার অস্থিরতা চেপে রাখতে না পেরে এত সকাল সকাল চলে আসাতে। মায়া ভাবল সে কি করবে? চলে যাবে নাকি আরো কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? চলে গেলে তো আর বের হতে পারবে না, একেবারে কলেজের টাইম ছাড়া। তখন তো জুই, আরিফ ওরা দুজন মায়ার পাশে থাকবে। তখন আর হৃদ খানের সঙ্গে মায়ার আলাদা দেখা হবে না। আর না ওর নিখোঁজ স্বামীর তথ্য নিতে পারবে। মায়া ভাবল আপাতত যাই হোক না কেন, সে দাঁড়িয়েই থাকবে, যাবে না কোথাও। এবার মায়াকে যত বাজে দেখায় তো দেখাক, অন্তত আসিফের সঙ্গে দেখা না করে যাবে না ও। মায়ার অযাচিত সময় আরো 5 মিনিট কাটলো দাঁড়িয়ে থেকে, তারপর হুট করেই একই বিল্ডিং থেকে তাড়াহুড়ো নামলো আসিফ। ফর্মাল গেইপে সে, কানে ফোন চেপে। হয়তো জরুরি আলাপ সারছে সে। তবে সিঁড়ি গোড়ায় আসতেই পাহারাদার একজন লোক বিল্ডিংয়ের গেইট টেনে ধরতেই আসিফকে বের হতে দেখল মায়া। মূলত গেইটের শব্দে পিছনে ঘুরেছিল মায়া, যার জন্য আসিফের দৃষ্টি পড়ল এদিকটায়। সকাল সকাল মায়াকে বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়ে থাকতে দেখে আসিফ দ্রুত কল কেটে এগোলো সেদিকে। কয়েক কদমের দূরত্ব গুছিয়ে মায়াকে ডেকে বলল, আরে ভাবি, আপনি এইখানে কি করেছেন, তাও এত সকালে? আসিফকে দেখে মায়া চোখ মুখ উজ্জ্বল হলো খুশিতে। কিন্তু আসিফের মুখে ভাবি ডাক শুনল এমনটা মনে হলো মায়ার। প্রথমে অন্যমনস্ক হওয়ায় মায়া ভাবি শব্দটা তেমন লক্ষ্য হয়নি, আবার হয়তো করেছে। কিন্তু আসিফের মতন একজন লোক মায়াকে হুটহাট অবুঝের মতন ভাবি ডাকবে এমনটা শোভা পায় না তাকে। আসিফ লোকটা ভালো, তাই মায়ার মনে হলো সে অযাচিত ভুল ডাক শুনেছে হয়তো। কিন্তু তারপরও মায়ার নিজের মনের সংশয় কাটাতে আসিফের করা প্রশ্নের উত্তরে সুন্দর হেসে শুধালো, আপনাদের কাছেই এসেছিলাম ভাইয়া। কাল হৃদ ভাইয়া বলেছিল উনার সাথে সকালে দেখা করতে, সেজন্য আসলাম। আপনি তাড়াহুড়ো কোথায় যাচ্ছে ভাইয়া, কোনো কাজে? ততক্ষণে আসিফ মায়ার সম্মুখে এসে দাঁড়ালো। ব্যস্ত গলায় বলল, জি আপু, আমি আপনাদের কাজেই বাহিরে যাচ্ছিলাম। ভালোই হলো আপনি চলে এসেছেন। হৃদ ভাইকে আপনি 3 তলায় পাবেন। আপনি সিঁড়ি ধরে সোজা 3 তলায় চলে যান। এই বিল্ডিংটা ভাইদেরই, আপনি বরং উপরে যান। ব্যস্ত ভঙ্গিতে পিছনে ঘুরে আসিফ ততক্ষণে গেইটের পাহারাদারকে ডেকে উঁচু গলায় মায়াকে সিঁড়ি পথে এগিয়ে দেওয়ার জন্য আদেশ করল। মায়া দিকে ঘুরে মুখোমুখি হয়ে আসিফ বলল, আপনি যান আপু, দারোয়ান চাচা এগিয়ে দিবে। মায়া একটু আমতা আমতা করে নিজের মনের অযাচিত প্রশ্নটা করেই ফেলল আসিফকে, আসলে ভাইয়া, আপনি কি আমায় একটু আগে ভাবি ডেকেছেন? মায়ার কথার আমতা আমতা করে বোকা হাসল আসিফ। তখন তাড়াহুড়ো কি বলতে কি বলে ফেলেছিল লক্ষ্য করেনি আসিফ। মায়ার এখন প্রশ্ন করাতে টনক নড়ল, কিন্তু সেটা মুখে প্রকাশ না করে বরং অস্বীকার করল মায়ার কথার। না আপু, আপনি হয়তো ভুল শুনছেন। আসিফের কথায় মায়া খানিকটা লজ্জা পড়ল। ওর অযাচিত প্রশ্নটা এইভাবে করা ঠিক হয়নি। সেজন্য সরি বলল আসিফকে। সরি ভাইয়া, আসলে আমার। মায়ার কথা শেষ করতে দিল না আসিফ। এর মাঝেই কথা কেটে অধৈর্য গলা বলল আসিফ, ইট ওকে আপু, আমি কিছু মনে করিনি, আপনি উপরে যান। কথাটা বলে আসিফ আর দাঁড়ালো না মায়ার সামনে। পিছন ঘুরে উল্টো পথে চলল তাড়াহুড়ো। বলা যায় না বেফাস ভাবে আবারও না ভাবি ডেকে ফেললে মায়াকে। তখন হৃদ ভাই ওকে আস্ত রাখবে না। মায়া বেশ কয়েকবার আসিফের পিছন ডাকলো কিন্তু সে শুনল না, বরং দ্রুত পা চালিয়ে বিল্ডিং এর অপর পাশের থাকা গ্যারেজ দিকে গেল। আপাতত গাড়ি নিয়ে হৃদের বলা কাজগুলো দ্রুত সারতে হবে, নয়তো দেরি হলে হৃদ ভাই আরো ক্ষেপে যাবে। তাছাড়া মায়াও চলে এসেছে এতক্ষণে। এবার যদি আসিফ কাজগুলো করতে দেরি করে তাহলে অবশ্যই শনি নাচবে ওর কপালে। মায়া হতাশায় আসিফের চলে যাওয়ার দিকে তাকিয়ে ঘাড় ঘোরাল বিল্ডিংয়ের দিকে।
পুরো মাথা উঁচু করে দেখলো না কুচু বিল্ডিংটা। এই বিল্ডিংটা কয় তলা হবে? মায়া গুনে দেখতে। বোকার মতো মায়া গুনে গুনে 7 তলায় গিয়ে ঠেকল। মায়া বুঝতে পারল পুরো বিল্ডিংটা 7 তলা। হৃদ খান থাকেন 3 তলায়। মায়ার কি একা যাওয়া ঠিক হবে কোনো ছেলের বাসায় হুট করে, তাও এত সাত সকালে? মায়া ভাবল হৃদ খান কি আর একা থাকবে এই বাসায়? অবশ্যই তার পরিবারের কেউ না কেউ থাকতে পারে। হৃদ খানের পরিবারকে তো মায়াকে চিনে, নতুন আত্মীয় হয় ওদের। মায়াকে এত সকালে নিজেদের ফ্ল্যাটে দেখলে নিশ্চয়ই অবাক হবেন তারা। মায়াকে প্রশ্ন করলে সে কি উত্তর দিবে তাদের? কি জন্য মায়া ইগো সকালে এখানে এসেছে? সত্যিটা তো বলতে পারবে না, মিথ্যাই কিছু একটা বলতে হবে। ইতস্তত মায়া হাঁসফাঁস করল। কি এক বিপদে পড়ল মায়া নিজের নিখোঁজ স্বামীর খোঁজ করতে গিয়ে। জীবন যে কাজ করার ছিল না সেই কাজগুলো আজকাল করে বেড়াচ্ছে মায়া। বুকের চাপা শ্বাস ছেড়ে মায়া দ্বিধায় নিয়েই বিল্ডিং এর ভিতরের দিকে হাঁটল। দারোয়ানের দেখানো সিঁড়ি ধরে সোজা 3 তলায় গিয়ে দাঁড়ালো। বেশ হাঁসফাঁস করে জিভ দিয়ে শুকনো ঠোঁট বেজাল। জোরতার হাতে বেশ সময় নিয়ে পরপর কলিং বেল চাপল। 1 বার, 2 বার, 3 বার, পরপর বেশ কয়েকবার কলিং বেল চাপলো একটু রয়েসয়। কিন্তু তারপরও কাউকে দরজা খুলতে না দেখে মায়া এবার দিমনা করলো এতবার কলিং বেল চাপাতে। মায়ার মনে হলো সকাল বেলা হওয়ায় বাসার সবাই হয়তো এখনো ঘুমে, আর মায়া এই মুহূর্তে তাদের ঘুমের ডিস্টার্ব করছে এতবার কলিং বেল বাজিয়ে। মায়া মনস্থির করে আর কলিং বেল বাজাবে না। সেজন্য সুইচ বোর্ড হতে নিজের হাতটা গুটিয়ে নিতেই খট করে দরজা খুলল কেউ। তবে ওর সামনে দরজা নয় বরং পিছনের ফ্ল্যাটের দরজা খুলে রাশিভারী গলায় বলল, এদিকে আসো। মায়া চমকে পিছনে তাকালো। দেখল হৃদ দরজা ধরে ঘুমন্ত চেহারায়, এলোমেলো চুলে দাঁড়িয়ে। দেখে বুঝাই যাচ্ছে কলিং বেলের চাপে সদ্য ঘুম থেকে উঠে এসেছে সে। মায়াকে এই মুহূর্তে দেখে হৃদ অবাক হয়েছে কিনা তার চেহারা দেখে মায়া ঠাহর করতে পারল না। তাকে স্বাভাবিক মনে হলো মায়ার। তবে মায়া বেশ চমকিত হৃদের এলোমেলো চুল আর ঘুম জড়ানো চেহারায়। মায়ার মনে হয় এই প্রথম সে হৃদ খানকে দেখল। সে গুছালো নয়, পরিপাটিও নয়, বরং এলোমেলো এক সুন্দর পুরুষকে দেখল, যে দেখতে শুধু আকর্ষণী নয় বরং বিপজ্জনক মোহিত। মায়া বিবাহিত না হলে বা স্বামী জন্য মায়ার মনটা না কাঁদলে এতক্ষণে নিশ্চয়ই হৃদ খানের এই রূপে গলে পড়ত সে। তবে মায়া মানতে বাধ্য লোকটা আসলেই মাত্রাতিক সুন্দর আর নজরকাড়া সুদর্শন। হৃদ মায়াকে ড্যাব ড্যাব করে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে সে দরজা ধরেই হালকা কপাল কুঁচকায়। মায়ার অপলক দৃষ্টি, ওর মনোভাব বুঝতে দেরি হলো না হৃদের। স্বাভাবিক ন্যায় হৃদ দরজা ছেড়ে ভিতরে দিকে যেতে যেতে মায়ার উদ্দেশ্য বলল, ভিতর থেকে দরজাটা লক করে দাও। হৃদ চলে যেতেই মায়ার টনক নড়ল। মনে মনে নিজেকে ধিক্কার দিল হৃদকে বেহা নজরে দেখায়। ছি, জীবনে সুন্দর ছেলে দেখেনি মায়া। এইভাবে কারো দিকে তাকিয়ে থাকতে হয়? লোকটা নিশ্চয়ই মায়াকে খারাপ ভাবছে। এমনই এই লোক মায়াকে খারাপ খারাপ প্রস্তাব দেয়। পরকীয়া করতে চাই। এখন মায়ার বেহা দৃষ্টিতে লোকটা নিশ্চয়ই মনে করবে মায়া তার রূপে বলে গিয়ে পরকীয়া সম্পর্কে রাজি হয়েছে। মায়া বেশ অসহায় মনে করল নিজের ভাবনায়। আজকাল ওর নিজের সাথে কি হচ্ছে সেটাই ঠাহর করতে পারছে না সে। মায়ার মনে হচ্ছে ও অদৃশ্য কোথাও আটকে গেছে। কেউ ওর ফিলিংস নিয়ে খেলছে, কিন্তু কে তা জানে না মায়া। আর এখানেই মায়া অসহায় হয়ে পড়ে। চাপা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মায়া হৃদের পিছন পিছন ফ্ল্যাটের ভিতরে ঢুকল। হৃদের কথা মতো দরজা লাগিয়ে পিছনে ঘুরতে চোখে পড়ল ভিতরকার সাজানো গুছানো সুন্দর একটি ফ্ল্যাট। মায়া অবাক নেত্রে চারপাশে তাকালো। পুরো 3 তলা সমন্বয়ে এই ফ্ল্যাটটি তৈরি। এপাশ ওপাশ দুপাশ মিলিয়ে একটা ফ্ল্যাট এটা, যার জন্য মায়া তখন দুটো ফ্ল্যাট ভেবে বিপরীত পাশের দরজাটাতে কলিং বেল চাপছিল। কিন্তু হৃদ অপর দিকে দরজা খুলেছিল। প্রথমত বাহির থেকে কেউই বুঝতে পারবে না এখানে দুটো ফ্ল্যাট নয় বরং একটাতে গড়া। মায়া ভিতরে ঢুকতে ঢুকতে চোখ ঘোরাল বিলাসিতায় ভরপিন ফ্ল্যাটটি সৌন্দর্যের দিকে। এত সাজানো গুছানো সুন্দর ফ্ল্যাটটিতে হৃদকে ছাড়া আশেপাশে আর কাউকে চোখে পড়ল না মায়া। মায়া চোখ যখন ফ্ল্যাটের আভিজাত্য মাপতে ব্যস্ত তখন হৃদ মায়ার ধ্যান ভেঙে পুনরায় বলল, এত সকালে আসলে যে?
মায়া অল্প চমকে হৃদের দিকে তাৎপর করে তাকালো জোরদার চোখে। জামাই খোঁজে দিশেহারা হয়ে থাকতে না পেরে সকাল সকাল আপনার কাছে চলে এসেছি তার তথ্য নিতে, এটা বলবে মায়া? এটা বললে নিশ্চয়ই হৃদ খান মায়াকে পাগল ছাগল মহিলা ভাববে। আবার জামাই পাগলও বলতে পারে ওকে। তখন বিষয়টা ভালো দেখাবে না বলে মায়া মিথ্যা বলে মিনমিন স্বরে বলল, কাল আপনি আমায় সকালে আসতে বলেছিলেন, কিন্তু কয়টা আসবো সেটা বলেননি। সেজন্য আন্দাজে এখন চলে আসলাম। আসলে একটু পর আমার তাড়া আছে তো তাই। 8টায় আমার পরীক্ষা আছে, সেজন্য এখন না আসলে পড়ে আর সময় পেতাম না। দৃঢ় কণ্ঠে বলল, কিন্তু আমার জানা মতে তোমার পরীক্ষার খাতা দেয় 9টা 45-এ, আর শুরু হয় 10টায়, রাইট? মিথ্যা বলে ধরা পড়ে যাওয়ার মায়া এবারও মিনমিন করল। তারপর নিজের হয়ে গাই গুই করে ফের মিথ্যা বলে বলল, আমার 8টায় কলেজে একটা কাজ আছে, দ্রুত যেতে হবে বলেই এত সকালে আসলাম। হৃদ নিজের এলোমেলো চুলে হাতে ব্রাশ করে পিছনে ঠেলে দিতে দিতে চোখ উঁচিয়ে তাকালো দেয়াল ঘড়ির দিকে। 6:42 বাজে। হৃদের দৃষ্টি অনুসরণ করে মায়াও সেদিকে তাকালো। হৃদ জানে মায়া মিথ্যা বলছে। স্বামীর খোঁজে যে সকাল সকাল তার কাছে চলে এসেছে সেটাও বুঝল। তবে সে ধরা দিল না। এই মুহূর্তে ধরা দিলেই সমস্যা। এই মহিলা তখন হৃদের সুন্দর একটা মুহূর্তে দারুণ একটা প্ল্যানিংটা নষ্ট করে দিবে। হৃদ ঘড়ির থেকে দৃষ্টি সরিয়ে ফের মায়ার দিকে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। মায়াও তখন সবে দেয়াল থেকে দৃষ্টি সরিয়ে হৃদের দিকে তাকিয়েছিল। দুজনের দৃষ্টি মিলাতে মায়া ইতস্ততায় নত মস্তিষ্কের হলো। জোর তার গলায় বলল, বাসায় আর কেউ নেই? আপাতত নেই। মায়া চমকে হৃদের দিকে তাকালো। সে কি মায়া কি ভুল করে একা একটি ছেলের ফ্ল্যাটে ঢুকে পড়েছে? এখন কেউ ওদেরকে একত্রে দেখে নিলে কি হবে? নিশ্চয়ই মায়ার নামে বদনাম উঠবে দুই ছেলে মেয়ে একা এক বাসায় থাকায়। তাছাড়া হৃদ খান কেমন না কেমন চরিত্রের মায়াও ঠিকঠাক জানে না। যদি কোনো মেয়ে ঘটিত বিষয় আজ পর্যন্ত মায়ার জানাশোনা বা চোখের মধ্যে পড়েনি কিছু। তারপর মায়া হৃদ খানকে ভালো বলতে পারছে না। তার কারণ অন্য সব মেয়েদের সাথে হৃদ খান কেমন তা জানা নেই, তবে মায়ার সাথে এই লোক ভীষণ খারাপ। মায়াকে উল্টাপাল্টা কথা বলে পরকীয়া প্রস্তাব দেয়। হুটহাট কাছে চলে আসে, আবার বাজে ইঙ্গিত দেয়, আবার গা ঘেঁষে বসেও পড়ে। এমন লোকের চরিত্র কি ভালো হবে? মায়ার জন্য রিস্ক না? মায়া ভাবল দ্রুত সেই হৃদ থেকে তথ্যগুলো নিয়ে চলে যাবে। সেজন্য সোজা কথায় বলল, লোকটার খোঁজ পেয়েছেন? ব্ল্যাক কফি, চিনি ছাড়া, কিচেন ওই দিকে। মায়ার কথার বিপরীতে হৃদ কথাটা বলেই আঙ্গুল তুলে ফ্ল্যাটের কিচেনটা দেখালো। মায়া থেকে অনুমতি নয় বরং আদেশ করল তাকে কফি করে দেওয়ার। হৃদের কথার মাঝে মায়া তীব্র অধিকার বোধ মনে করল। কিন্তু কিসের এত অধিকার হৃদের? সম্পর্কে বেআইন হয় বলে? হয়তো। তাছাড়া নতুন মেহমান বাসায় আসলে তাকে দিয়ে কেউ কাজ করাই? উল্টো হৃদ খানের উচিত মেহমান হিসাবে মায়াকে চা নাস্তা করে খাওয়ানো। সেই জায়গায় মায়া এই লোকের জন্য কফি করবে? মায়া অবাক হওয়া সুরে জানতে চাইল, আমি? প্রায় 6:45। এত সকালে নিশ্চয়ই খেয়ে আসনি? আপাতত দুজনের জন্য নাস্তা বানাও, আমি ফ্রেশ হয়ে আসছি। আবাকে মায়ার চোয়াল ঝুল পড়ল। একটা পর একটা অর্ডার? সে কি এই লোকে কাজের মহিলা হয় নাকি তার বউ যে এত অধিকার দেখিয়ে অর্ডার করলো? মায়া হতবুদ্ধি হয়ে আওড়াল, তৈলাক্ত খাবার পছন্দ না আমার, সাদামাটা কিছু বানাবে। নিজের কথা শেষ করেই হৃদ ড্রয়িং রুম পার হয়ে নিজের রুমের দিকে গেল। হৃদকে চলে যেতে দেখে মায়া তাড়াহুড়ো পিছন ডাকলো হৃদকে, আরে এই যে কোথায় যাচ্ছেন আপনি? আমার কথাটা তো শুনুন। ওই লোকটার খোঁজ পেয়েছেন আপনি? হৃদ মায়ার কথার উত্তর করল না, বরং চলে যেতে যেতে নিজ বাক্যে বলল, কিচেনে সব রাখা আছে, চেক ইট। মায়া হৃদের চলে যাওয়ার দিকে বিস্ময় তাকালো। ভারী অদ্ভুত লোক, সাত সকালে ডেকে কাজের মহিলা বানিয়ে দিল। একবার মায়াকে পর্যন্ত করল না সে আদৌ রান্না টান্না পারে কিনা। মায়া হৃদের চলে যাওয়ার দিকে আরো একবার তাকিয়ে হাতের পরীক্ষার সাদা ফাইলটা সোফা টেবিলের উপর রাখল। হৃদের দেখানো কিচেনে ঢুকতে দৃষ্টি বিস্মিত হলো।
বেশ বর্ষর আর সুন্দর গোছানো কিচেন। দেয়ালের ওয়াল কেবিনেটের উপরে জায়গায় জায়গায় ছোট কাগজের টুকরো, নাম লেখা, কোথায় কোন জিনিস আছে। মায়া ভ্রু উচাল। বড়লোকি কারবার সারবার। এই হৃদ খানের আরো কয়টা বাড়ি আছে কে জানে। ঢাকা টু চট্টগ্রাম এই নিয়ে মায়া 3টা বাড়িতে গেল। মায়া বজ্জাত লোক চট্টগ্রামে এসেও পরিবারের সাথে না থেকে এই খালি বাড়িতে পড়ে আছে। মায়া শুনেছে হৃদ খান নাকি ঢাকার খান বাড়িতেও থাকেন না, আলাদা নিজের বাড়িতে থাকে। এই আলোকে কি এমন দুঃখ থাকতে পারে যে পরিবারের সাথে না থেকে আলাদা বাড়িতে থাকেন। হিংসুটে লোক। আসলে বেশি মানুষ পছন্দ করে না বলেই এমনই সমাজ ছাড়া ছন্ন ছাড়া আলাদা থাকেন। এই লোকে বিয়ে করলেও হয়তো এমন বগুড়ে মেয়ে দেখে বিয়ে করবেন, যার মাথার তার ছিঁড়া হবে, সহজ ভাষা উল্টো বুঝবে। আল্লাহ জানা কোন মেয়ের কপাল ফাটাবে যার হৃদ খানের মতন ঘাড় তোত্তারা মানুষ স্বামী হিসাবে জুটবে। মায়া তো এখনই হৃদ খানের বউয়ের জন্য মায়া হচ্ছে। আহারে বেচারি। সেলফ খুঁজে খুঁজে নুডলসের আয়োজন বের করলো। অল্প ঝালে হাতে হাতে কাজ চালিয়ে নুডলস বানালো। মায়া জানা হৃদ ঝাল খেতে পারে না, একবার শুনেছিল, সেজন্য কম ঝালের আয়োজন করলো। আপাতত নুডলসের থেকে বেশি কিছু মায়া বানাতে পারবে না, কারণ অন্যের বাসায় এসে যা খুশি রান্না করা যায় না, বিষয়টা খারাপ দেখায়। তাছাড়া কিছু রান্না করতে গেলে বেশ সময় প্রয়োজন দরকার, যেটা আপাতত মায়ার হাতে কম। তাছাড়া মায়ার জলদি জলদি হৃদের সঙ্গে কথা বলে বেরিয়ে পড়তে হবে বলেই এত সময় নিয়ে দুটো মানুষ একই ফ্ল্যাট দরজা লাগিয়ে থাকাটা ভালো দেখায় না। মায়া রান্না শেষ করে বড় বাটিতে নুডলস ঢেলে ডাইনিং এ রাখতে রাখতে হৃদের রুমের দিকে উকি মারল। দরজা এখনো বন্ধ। ছেলে মানুষ এত কি আয়োজন করে ফ্রেশ হয় আল্লাহ জানে। মায়া নুডলস বাটি রেখে ফের কিচেনে গেল। হৃদের জন্য ব্ল্যাক কফি বানিয়ে ডাইনিং এ আসতে আসতে হৃদের মুখোমুখি হলো। ততক্ষণে হৃদ গোসল সেরে সাদা পাঞ্জাবি পরে ডাইনিং এর চেয়ার টেনে বসল। একদম গোছানো আর পরিপাটি হৃদ খান। সকালে ঘুম থেকে উঠা এলোমেলো হৃদ খান নেই আর। মায়া হৃদের দিকে তাকাতে তাকাতে হাতের কফিটা হৃদের দিকে এগিয়ে দিল। হৃদ কফিটা হাতে নিয়েই মায়ার দিকে তাকিয়ে চুমুক বসাল। এত সকালে নুডলস খাবো? নুডলস ছাড়া আর কিছু বানাতে পারো না? হৃদের কথায় মায়া চেয়ারের পিছনে দাঁড়িয়ে মিনমিন করে বলল, পারি। তাহলে বানালে না কেন? অন্য কিছু বানাতে সময়ের প্রয়োজন, কিন্তু আমাকে তো এখন চলে যেতে হবে, সেজন্য নুডলস ছাড়া আর কিছু দ্রুত বানাতে পারিনি। হৃদ কিছু বলল না মায়াকে। আপাতত কিছু বলার ইচ্ছা নেই তার। মায়ার অন্য চিন্তা, কাজ সুন্দরভাবে শেষ হলেই হয়। হৃদ হাতের কফিটাতে চুমুক বসাতে বসাতে মায়ার উদ্দেশ্য বলল, প্লেটে সার্ভ করো। মায়া চমকে গোল গোল চোখে তাকালো হৃদের দিকে। আশ্চর্য, মায়া এই লোকে বেড়ে খাওয়াবে কেন? এই লোকের কে হয় মায়া? কিছুই তো না, অথচ এমন অধিকার দেখাচ্ছে যেন মায়ার উপর সব থেকে বেশি অধিকার এই লোকের। আজব সামনে রাখা আছে অথচ মায়াকে বলছে বেড়ে খাওয়াতে। মায়া মনে মনে চাইল হৃদের মুখের উপর মানা করে দিবে। সে বলবে আমি আপনাকে বেড়ে টেড়ে খাওয়াতে পারবো না, রেঁধে এনেছি, এবার নিজের হাতে খেলে খান, নয়তো খাওয়া লাগবে না। অথচ মনের কথাগুলো মায়া মনে বলতে পারল না হৃদের কাছে সাহায্য চেয়েছে বলে। মায়া যদি সামান্য বেড়ে খাওয়াতে মানা করে তাহলে হৃদু মায়াকে ওর নিখোঁজ স্বামী তথ্য দিবে না বলে। মায়া বাধ্য হয়ে হৃদকে প্লেটের নুডলস তুলে দিয়ে চামচ এগিয়ে দিল। হৃদ নুডলসের প্লেটে চামচ দিতে দিতে মায়ার উদ্দেশ্য বলল, দ্রুত খাওয়া শেষ করো, মানুষ আসবে। কিসের মানুষ? হৃদের কথায় চমকে মায়া কথাটা বলল। হৃদ তখনও মায়ার দিকে তাকালো না। সে ততক্ষণে নুডলস চামচে মুখে তুলে ফেলেছে। হৃদের অল্প অল্প কথা মায়াকে মাঝে মধ্যে ভীষণ রাগ দেয়। মায়া উত্তেজনায় হৃদকে ফের প্রশ্ন করবে তখনই দরজার কলিং বেল বেজে ওঠে আচানক। মায়া চমকে ভয়ার্ত মুখে দরজার দিকে তাকিয়ে হৃদের দিকে তাকালো। লোকটার কোনো ভাবান্তর নেই, সে চুপচাপ খেয়েই যাচ্ছে। বাসা কে আসল? ওদের দুজনকে একত্রে দেখলে কি হবে সেটার টেনশনে মায়া ভয়ে অস্থির হলো। দরজার দিকে তাকিয়ে মায়া অস্থির চিত্তে বলল, কে জানি এসেছে, আমাদের দুজন দেখে যদি খারাপ ভাবে। মায়ার কথায় হৃদ বেশ বিরক্ত হলেও মায়ার দিকে তাকালো না।
বরং খেতে খেতে ভারী গলায় বলল, আসিফ হবে। সত্যি? হৃদ আর উত্তর করল না। সে আপাতত খাবারটা শেষ করতে চাচ্ছে। পরপর কলিং বেল বাজাতে মায়া ইতস্ততা করে দরজা খুলে দিল। চোখে পড়ল কালকের সেই রাহাত ছেলেটি যে মায়াকে রাকিবের হাত থেকে বাঁচিয়েছিল। মায়া এই ছেলেকে সকাল সকাল হৃদের ফ্ল্যাটের দরজা সামনে দাঁড়িয়ে থাকতে দেখে মায়া ভয় পেল। যদি মায়াকে খারাপ মেয়ে ভেবে রাহাত রাকিবকে বলে দেয় তাহলে রাকিব ভাই নিশ্চয়ই আরিফকেও বলে দিবে। মায়া ভয়ার্ত মুখে রাহাতের হাসি হাসি মুখটার দিকে তাকিয়ে ভীতু গলায় বলল, ভাইয়া আপনি? রাহাতের ছটফট উত্তর আসলো তক্ষুনি। হাতের প্যাকেটগুলো মায়ার দিকে এগিয়ে দিতে দিতে বলল, জি ভাবি আমি। আসিফ ভাইয়া আপনাদের জন্য খাবার পাঠিয়েছেন, নিন। মায়া ভয় ভয় খাবারের প্যাকেটগুলো হাতে নিতেই রাহাত তারা দেখিয়ে চলে যেতে যেতে বলল, আসি ভাবি, কিছু প্রয়োজন হলে ডাকবেন, আমি নিচেই আছি। আসসালামু আলাইকুম। গমগমে পায়ে দ্রুত সিঁড়ি ধরে নিচে নেমে গেল রাহাত। মায়া সেদিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক ছেলেটা মায়াকে খারাপ চোখে দেখেনি। ভয় কাটল। মায়া দরজা লাগিয়ে ফের ডাইনিংয়ের আসল হাতের প্যাকেটগুলো টেবিলে উপর রাখতে রাখতে বলল, আসিফ ভাই খাবার পাঠিয়েছেন আপনার জন্য, নিন। কথাগুলো বলতে বলতে প্যাকেটের ভিতর হতে খাবার বক্সগুলো খুলে হৃদের সামনে রাখল। আমার অলরেডি ডান, তুমি শেষ করো। সমস্যা নেই, আমি ঠিক আছি। খাওয়া লাগবে না, আমি কলেজ গিয়ে কিছু খেয়ে নিব। ওকে। হৃদ বিরক্তি কণ্ঠে কথাটা বলল। মায়া বেশ লজ্জিত হলো হৃদকে এইভাবে বলতে দেখে। আরে মানুষ তো দুই একবার এমনিতে সাধে খাওয়ার জন্য, অথচ এই লোক মায়াকে একবারও সাধল না মায়ার না করাতে। মায়ার তো সত্যি খিদে পেয়েছে। মায়া লজ্জিত হয়ে যেতে নিতে হৃদ পিছন ডেকে বলে, আমার কথা আছে, বসো এখানে। মায়া ভাবল ওর স্বামীর বিষয়ে কিছু বলবে, সেজন্য চেয়ার টেনে সঙ্গে সঙ্গে বসে পড়ল হৃদের পাশে। তীব্র আগ্রহ নিয়ে হৃদের মুখের দিকে তাকাতেই হৃদ একটা প্লেটে মায়ার জন্য আসিফের আনা খাবার বক্সগুলো থেকে খাবার তুলে বেড়ে মায়ার সামনে প্লেট রাখতে রাখতে বলল, নিসেন, আমি ফ্রিতে কিছু করি না, করার ইচ্ছাও নেই। মানবদর্দি কিন্তু আমার বাবা আমি নয়, সেক্ষেত্রে বিনিময় ছাড়া কোনো কাজ আমার হাতে ওঠে না। তোমার ক্ষেত্রেও তাই। আমার কাছে সাহায্য চেয়েছো, আমি অবশ্যই করব, কিন্তু তার বিনিময়ে আমাকে দিতে হবে। সোজা কথা বলতে গেলে এক হাতে নিন, অন্য হাতে দিন, মানে হাতে হাতে সম্পর্কের বিষয়টা। কিন্তু তুমি আমার চাহিদা অনুযায়ী পারিশ্রমিক দিতে পারবে না, কারণ তোমার কাছে এত টাকা নেই। নাই থাকতে পারে, ছোট মানুষ তুমি, এত টাকা থাকার কথাও না। সেজন্য আমি অফার করেছিলাম তোমার দুটো কিডনির থেকে একটা কিডনি আমাকে নিয়ে দিতে। আমি তা বিক্রি করে 2 লাখ এমনই পেতাম। কিন্তু তুমি তাতে রাজি নও, কারণ তোমার ধারণা তুমি মরে গেলে তোমার স্বামী দ্বিতীয় বিয়ে করতে পারে। আসলে এমনটা আমিও ধারণা, বউ মারা গেলে স্বামী আরেকটা বিয়ে করাই উচিত। আচ্ছা যাই হোক, তুমি যখন তোমার একটা কিডনি দিতে না ইচ্ছুক নয়, সেজন্য আমি ভাবলাম তোমার না হয় তোমার স্বামীর একটা কিডনি জিল দান করি। আমি তাকে খুঁজে পেলে তার একটা কিডনি আমি রেখে দিব আমার পাওনাদার 2 লাখ টাকা দায়। এতে তুমিও মরবে না, তোমার সংসারে দ্বিতীয় নারী আসবে না, আমাদেরও পরকীয়া সম্পর্কটা থাকলো। তবে ভয় নেই, একটা কিডনি দিয়েও কিন্তু মানুষ বাঁচে, অনেক বছর মরে না। হৃদের মুখে আবারও পরকীয়া প্রস্তাবটা পেয়ে মায়া নাক মুখ কুচকাল। দুনিয়াতে এত সম্পর্কে থাকতে মায়া কেন এমন বাজে একটা প্রস্তাব দেয় মায়া বুঝে না। তারপর মায়া এখন গলা উঁচিয়ে হৃদের সাথে তর্ক করতে চাইল না, যেহেতু হৃদ এখন মায়াকে ডেকে নিশ্চয়ই কিছু বলবে। তাছাড়া কিডনি মায়ার জাত বা ওর স্বামীর একই তো কথা, লোকটাকে খুঁজে পেলেই তো হলো। মায়া হৃদের কথা ঘাড় বেঁকে সম্মতি দিল। মায়া সম্মতি দিতে দেখে হৃদ একটা ভ্রু উচাল। নারী আসলে সব পারে। স্বামীর কিডনি তার অবচরে পর্যন্ত বিক্রি করে দিতে পারবে, তারপরও নিজের সংসারে পরনারী চায় না। হৃদ মায়াকে তীক্ষ্ণ নজরে দেখতে দেখতে পাশ থেকে টিস্যু তুলে মুখ মুছল। মায়ার উদ্দেশ্য একই ভঙ্গিতে বলল, আপনি ঘাড় বাঁকালে তো হবে না। ঝিল ইজ ঝিল। প্রসঙ্গটা আমার 2 লাখ টাকার, বুঝলেন? টাকার লেনদেন নিয়ে আমি কাউকে বিশ্বাস করি না।
সেজন্য একটু পর আসিফ উকিল নিয়ে আসবে। কিছু কাগজপত্র আপনাকে দিবে, সেগুলো সুন্দর করে সাইন করে দিবেন। কাগজগুলো হলো আমাদের মধ্যকার ডিল হয়েছে সেটার প্রমাণপত্র, বুঝলেন? কাজ হওয়ার পরে আপনি যেন অস্বীকার করতে না পারেন, সেজন্য কাগজ কলমে সাক্ষী আর কি। আরেকটা কথা, উকিলের সাথে মনে হয় একজন কাজীও আসবে। আ হৃদের কথার মাঝে অস্থির গলায় ফোন কাটল মায়া। সে কি কাজী? কেন? আগে আমাকে বলতে দেন, তারপর আপনি নিজে মুখ খুলবেন। সরি, আপনি বলেছিলেন আপনাদের বিয়ের কোনো সাক্ষী বা প্রমাণ টমান নেই, এমনকি কাবিননামা নেই। সব আগুন পুড়ে ছাই। আসলে আগুনে পুড়ে ছাই হলে কিন্তু বিয়েটা হয়েছিল সেটা কিন্তু আপনি নিজের মনে অস্বীকার করতে পারবেন না। যদিও মুখে অস্বীকার করেন তাহলে সেটা কিন্তু মহাপাপ হবে। সমাজ সত্যি মিথ্যা যাচাই করে করবে। কিন্তু এক স্বামী রেখে অন্য স্বামীঘর করা কিন্তু ইসলামের নিষেধ, মহাপাপ বলে গণ্য। সেজন্য আমি আপনাকে মহাপাপ থেকে বাঁচাতে চাই, বুঝলেন? সৎ হোক আপনি আমার সম্পর্কে আত্মীয় হন। তারপর আপনি একজন ছোট মানুষ, সেজন্য ভাবলাম আপাতত আমি না হয় আপনার গার্ডিয়ান হয়ে কিছু দায়িত্ব কাঁধে তুলে নিলাম। কি বলেন? আমার দায়িত্ব নেওয়াতে আপনার সমস্যা আছে? আপনার ভালো জন্য বলছিলাম। হৃদের কথায় মায়া অসম্মতি জানায়, যার অর্থ ওর কোনো সমস্যা নেই। হৃদ আপাতত ওর হয়ে দায়িত্ব কাঁধে তুলে নিলে হৃদের কূটনৈতিক বুদ্ধি জোর দেখা গেল তক্ষুনি। মায়াকে ফের নিজের কথা জালে ফাঁসাতে ফাঁসাতে বলল, তো কাজীর ব্যাপারে যেটা বলছিলাম, আসিফকে পাঠানো হয়েছে উকিল আর কাজী সাহেবকে আনতে। উকিল আমার জন্য আর কাজী সাহেব আপনার জন্য ডাকা হচ্ছে। উকিলের বিষয়টা হয়তো এতক্ষণ আপনি বুঝে গেছেন। আমার মধ্যকার ঝিলের জন্য কাগজপত্র নিয়ে আসবে। আর কাজী সাহেবকে আপনার জন্য ডাকা হয়েছে কারণ একটু পর আপনার বিয়ে হবে। সেটা রেকর্ড করা হবে। তবে বিয়েটা কিন্তু সত্যি না, মিথ্যা মিথ্যা একটা বিয়ের কাহিনী করতে হবে আর কি। বিয়ে? বিয়ে কেন? শুনেছি আপনার স্বামী নাকি অনেক ভূত, ক্রিমিনাল মাইন্ডের, খারাপ প্রকৃতির লোক, খালি নিজের স্বার্থ বুঝে। এমন ব্যক্তি কাছে আপনাদের বিয়ের মিথ্যা প্রমাণ জোগাড় করা কিন্তু কোনো ব্যাপার না। চাইলেই টাকা দিয়ে 1000টা মিথ্যা প্রমাণ জোগাড় করতে পারবে। তবে আমার মনে হয় না সে এমন করবে। আমার মনে হয় সে আপনাদের বিয়েটা সমাজের সামনে অস্বীকার করে আপনাকে সারা জীবন ডিভোর্স না দিয়ে ঝুলিয়ে রাখবে। তখন আপনি কিন্তু স্বামীকে ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়ে করতে পারবেন না। আমাদের ধর্ম কিন্তু সেই স্বীকৃতি নেই। যদি সে আপনাকে মেনে নেই তাহলে তো সমস্যা নেই, আমাদের এই রেকর্ডের বিয়েটার দরকার হবে না আর। কিন্তু যদি অস্বীকার করে তাহলে অন্তত আজকের বিয়ের রেকর্ডটা করতে শুনিয়ে আপনার পরিবার ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তখন আপনার স্বামীর কিছু করার থাকবে না। কাজী যখন বিয়ে পড়াবে তখন সম্পূর্ণটা রেকর্ড করা হবে। কিন্তু বর ছাড়া একা একা কবুল বললে হবে? রেকর্ডে তো ছেলে মেয়ে দুজনের থাকতে হবে। আমি একা একা কবুল বললে ধরা পড়ে যাব না? ভারী চিন্তা বিষয় তো। এই বিষয়টা আমার মাথায় আসেনি। আপনি একা কবুল বললে তো হবে না, তাই না? যেহেতু প্রমাণের জন্য মিথ্যা বিয়েটা হচ্ছে সেহেতু ছেলে মেয়ে দুজনের গলার আওয়াজ প্রয়োজন পড়বে। কিন্তু এই মুহূর্তে ছেলে পাবো কোথায়? হৃদ ভাবুক হওয়ার ভান করল। মায়া খানিকটা ভেবে বলল, আসিফ ভাইয়াকে না হয় বলুন আমার সাথে মিথ্যা মিথ্যা কবুল বলতে। মায়ার কথায় হৃদ খানিকটা নড়েছে বসল। তার সাজানো গুছানো সুন্দর প্ল্যানিংটাতে কিভাবে জল ঢেল দিতে চাইছে এই মহিলা। হৃদ অসন্তুষ্ট গলায় বলল, আরে না, আসিফকে দিয়ে হবে না। আসিফ থাক। আচ্ছা, আমাকে দিয়ে হবে না? আপনার এই উপকারটা বরং আমিই করি। দায়িত্ব যেহেতু নিয়েছি এতটুকু উপকার তো করাই যায়। আচ্ছা, লোকটার তথ্য তো আমি জানি না তেমন। এখন বিয়েতে যদি উনার পরিচয় দরকার পড়ে তাহলে দিব। আপাতত আমার পরিচয় দিয়ে আপনার মিথ্যা বিয়েটা কমপ্লিট হবে। তারপর আপনার স্বামীর পরিচয় পেলে নতুন করে ভয়েস এডিটিং করে আমার নাম কেটে না হয় আপনার স্বামী নাম ঠিক না বসাবো হবে। মায়া ধার বাঁকা করে সম্মতি দিল। এই মুহূর্তে হৃদকে মায়ার খারাপ মনে হচ্ছে না, বরং ভালোই মনে হচ্ছে। লোকটা মায়ার কত বড় উপকার করতে চাইছে। মায়া বেশ ফুরফুরে মেজাজ নাস্তাটা শেষ করতেই আসিফ কাজী আর উকিল নিয়ে হাজির হলো।
পিছন পিছন রাহাতের সঙ্গে রাফিন, সোহান নামক আরো দুটো ছেলে আসল হৃদ ভাইয়ের বিয়েতে উপস্থিত থাকবে বলে। আবার দেখা যায় তাদের দুজনকে মায়ার পক্ষের সাক্ষী হতে। মায়া হৃদের কূটনৈতিক বুদ্ধির খতিয়ান বুঝতে পারল না, বরং হৃদ মায়াকে ভুলভাল বুঝিয়ে সোফায় গিয়ে বসল দুজন, তাও দূরত্ব নিয়ে। উকিল সাহেব মায়ার দিকে বিয়ের রেজিস্ট্রি পেপার এগিয়ে দিতেই মায়া সুন্দর করে সাইন করে দিল। ও মনে করল কাগজগুলো ওদের চুক্তিপত্রের। মায়ার মুখোমুখি কাজী সাহেব বসা। তিনি মায়ার রেজিস্ট্রি পেপার সাইন করা পরপরই হৃদ মায়ার কাবিননামা এগিয়ে দিল। মায়া তাতেও সাইন করল, কিন্তু বরের জায়গাটা খালি দেখে হৃদের দিকে তাকালো এক পলক। সঙ্গে সঙ্গে চোখাচোখি হলো দুজনের। হৃদ পূর্ব থেকেই মায়ার দিকে তাকিয়েছিল, মূলত মায়ার দিকে উপস্থিত সবাই তাকিয়ে। মায়া জোরতার জন্য সবার সামনে হৃদকে প্রশ্ন করতে পারল না যে কাবিননামায় বরের জায়গাটায় কে সাইন করবে সেটা। মায়া কাবিননামা সাইন করে কলমটা রাখল। কাজী সাহেব হৃদের দিকে একই কাবিননামা এগিয়ে দিতে চাইলে হৃদ হাতের ইশারা থামতে বলে উনাকে। হৃদ পরে সাইন করবে এমনটা হাতের ইশারায় বুঝাতেই কাজী সাহেব আর কথা না বাড়িয়ে বিয়ে পড়ানো শুরু করেন। কাজীর সাহেব হৃদের নাম, তার বাবার নাম নিয়ে বিয়েটা পোড়ানোর শুরু করলে আসিফ হৃদের ফোনের রেকর্ড অন করে টেবিলের সামনে রাখল। পুরো বিয়েটা রেকর্ড করার মধ্যে দিয়েই সম্পূর্ণ হলো। মায়া বুঝলি না, কোনো মিথ্যা বিয়ে টিয়ে নয়, বরং সত্যিকার শক্তপোক্ত ভাবে আবারও একবার বিয়ে হলো দুজনের। মায়া মনে করল হৃদ ওকে উপকার করেছে, বিশাল বড় উপকার। কিন্তু মায়া ঘুণাক্ষণে টের পেল না সেই উপকারী মানুষটা আবারও একবার ওর স্বামী হয়ে বসে আছে। দুজনের বিয়ে শেষ হতেই হৃদ আসিফকে দিয়ে মায়াকে কলেজ পাঠালো। তারপর সে কাবিননামা সাইন করে সবাইকে বিদায় জানালো। বিয়ের ডকুমেন্ট হিসাবে প্রত্যেকের কাগজ তার কাছে একটা করে কপি রাখলো। হৃদ তীক্ষ্ণ নজরে সেগুলো পরখ করতে লাগলো, কফিতে চুমুক দিতে দিতে। তার হাতের এই কফিটা মাই বানিয়েছিল যাওয়ার আগে। সে বলেছিল মায়াকে চলে যাওয়ার আগে হৃদকে আরো একটা কফি করে দিতে। মায়া বিনা কথা করেও দিয়েছে। হৃদ সূক্ষ্ম নজরে বিয়ের রেজিস্ট্রি পেপার গুলো দেখতে লাগলো বারবার। কাল মায়া কথাগুলো হৃদকে ওইভাবে না বললে আজ হয়তো হৃদ কখনোই বিয়েটা করতো না। কাল মায়া হৃদের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়েছিল তার কাছে কোনো সাক্ষ্য প্রমাণ নেই দুজনার বিয়ের। আসলেই ছিল না। হৃদ কোনোভাবেই বিয়েটা হয়েছিল বলে এমনটা প্রমাণ করতে পারত। সেজন্য তোড়জোড় করে আজকে বিয়েটা করে নিল হৃদ। এখন হৃদের কাছে প্রমাণ আর প্রমাণ। হৃদ সূক্ষ্ম চোখে আরো একবার কাগজগুলোয় বুলাল। তার বউ বোকা হলেও মাঝে মধ্যে কাজের কথা বলে বেড়ায়। তাকে বিয়ের আইডিয়া দেওয়াটা জোশ ছিল। চলবে।